আমরা আজকে স্থিতিবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম দেখব। তোমরা জানো স্থিতিবিদ্যা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্থিতিবিদ্যা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে মোট 3টি পরিচ্ছেদ রয়েছে। আজ আমরা এই 8 এর শেষ পার্ট দেখব এবং আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো প্রবলেম সলভ করব। তার মধ্যে একটা প্রবলেম বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি পরীক্ষার জন্য। আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো কোন বিন্দুতে ক্রিয়ারত পিকিউ মানের দুটি বলের লব্ধি হচ্ছে আর। এরপর হচ্ছে কিউ মানকে দ্বিগুণ করলে কিউ এর, খেয়াল করো, কিউ এর মানকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আর এর মান কি হয়? দ্বিগুণ হয়। কিউ এর মানকে দ্বিগুণ করলে আর এর মান এখানে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। এরপরে কিউকে যদি বিপরীতমুখী করা হয় তাহলেও কিন্তু কি হয়? আর দ্বিগুণ হয়। তাহলে এখানে 3টে শর্ত। প্রথম শর্ত হচ্ছে যে প্রথমটা হচ্ছে নরমালি যে পিকিউ মানের দুটি বলের লব্ধি আর, কোনো শর্ত নেই। নরমালি যেটা সবসময় বলে দেয় সেটাই, কোনো শর্ত নাই। পিকিউ মানের দুটি বলের লব্ধি আর। এরপরে বলছে যে কিউ এর মানকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আর এর মান দ্বিগুণ হয়। তাহলে দ্বিতীয়টা গেল। এরপরে তৃতীয়টাতে আমরা দেখলাম যে কিউ কে যদি বিপরীতমুখী করা হয় তাহলে আর এর মান দ্বিগুণ হয়। কিউ প্রথম অবস্থায় যেদিকে ক্রিয়া করবে শেষ অবস্থায় কিউ হবে তার বিপরীত দিকে। যদি এই ঘটনাটা ঘটে তাহলে আর এর মান দ্বিগুণ হবে। আর আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 3টা বলের অনুপাত। 3টা বলের অনুপাত হবে এটা। তো চলো আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি। আমরা প্রথমে এটা দেখব যে পিকিউ মানে দুটি বলের লক্ষ্যে আর। আমরা এখানে 3টে ছবির সাহায্যে 3টে জিনিসকে দেখাবো। আমরা 3টে ছবিতেই অঙ্কটা সলভ করব। দেখো আমরা ধরে নিলাম যে আলফা কোণে ওয়ে ও বি বরাবর। দেখো ওয়ে বরাবর আমরা যে কথাটা বলছি, দেখো ওয়ে বরাবর পি বল ও বি বরাবর কিউ বল, তার আলফা কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি হচ্ছে আর, সেটা ওসি বরাবর ক্রিয়ারত। তাহলে প্রথম কথার সাথে আমাদের ছবির মিলটা তোমরা দেখো। তোমরা জানো স্থিতিবিদ্যার প্রতিটা অঙ্ক কিন্তু আমরা ছবি ব্যবহার করে করেছি। এতে সুবিধা হচ্ছে অঙ্কটা তাড়াতাড়ি বোঝা যায়। এখন পরীক্ষার খাতায় তুমি ছবি আঁকবে কিনা সেটা তোমার বিবেচ্য বিষয়, তবে ছবিটা আঁকা ভালো। কারণ তুমি যদি আসলে তুমি সায়েন্সে পড়ো, তুমি যদি কথা পড়ে যদি সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে না পারো তাহলে আসলে সায়েন্স পড়াটা অনেকটাই ব্যর্থ হয় এখানে। যদি তোমরা একটা ত্রিভুজ মেপে আঁকতে না পারো, একটা বৃত্ত মেপে আঁকতে না পারো, যদি তোমরা যে বলের ছবি আঁকতে না পারো, তোমরা তো ব্যবহারিক করবে, ব্যবহারিকের জন্য তো ছবি আঁকতে হবে। তো এই জন্য তোমরা চেষ্টা করবে বিশেষ। আরেকটা হচ্ছে যে তোমাদের বৃত্ত সরল রেখা, এরপরে তোমরা যখন কৌণিক করবে যারা করেছ সেক্ষেত্রে তো তোমরা দেখেছো যে তার জন্য ছবি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছবি আঁকলে আসলে বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যায়। তো একটু আমাদের প্রথম কথার সাথে দেখো যে আমাদের কতটুকু মিল আছে। দেখো পিকিউ, এই যে দেখো পিকিউ মানে দুটি বলের লব্ধি আর। তুই দেখো এই সেই জিনিসটাই আমরা এখানে ঘটেছি, এইটাই। দেখো পিকিউ মানে দুটি বলের লব্ধি হচ্ছে আর। এরপরে তোমরা ছবি দেখো, ছবির ভিতরে তো সেটাই হয়েছে যে দেখো এই যে পি বল, এরপর হচ্ছে কিউ বল, তাদের লব্ধি হচ্ছে আর এবং তারা আলফা কোণে ক্রিয়াশীল। ওকে, শেষ আমাদের এটা। তাহলে এবার আমরা চলে যাবো দ্বিতীয় ছবিতে, দ্বিতীয় শর্তের কাছে। তাহলে লব্ধি ও সি বরাবর ক্রিয়াশীল, এটা হচ্ছে মূল ছবি। এখন তাহলে এই ছবি অনুযায়ী আমরা কি পাচ্ছি? এই ছবি অনুযায়ী আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এবং এটাকে আমরা দেবো 1 নম্বর সমীকরণ।
এটাকে আমরা দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ। এবার আমরা দেখব যে আমাদের দ্বিতীয় শর্ত অনুযায়ী কাজ কি, এবং আগে তার ছবিটা দেখবো। দেখো দ্বিতীয় শর্ত অনুযায়ী দেখো কি বলা হয়েছে, কিউ এর মানকে দ্বিগুণ করলে। আমরা এখন এখানে কি কাজটা করব, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কিউ এর মানকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আর এর মান কি হয়, দ্বিগুণ হয়। তো কিউ এর মান দেখো, পি কিন্তু ঠিক আছে, পি চেঞ্জ হয়নি। কিউ এর মানকে যদি আমরা দ্বিগুণ করি, দেখো কিউ এর মানকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কিউ এর মানকে আমরা দ্বিগুণ করে দিচ্ছি। তো কিউ এর মানকে দ্বিগুণ করার কারণে কি হবে, আর এর মান দ্বিগুণ হবে। এই তাহলে এই ছবি অনুযায়ী এখন আমাদের দেখো লব্ধি হচ্ছে 2r, তাহলে এখন একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে 2q। খেয়াল করো আগেরটার সাথে আমাদের পার্থক্য কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে 2q, আর লব্ধি হচ্ছে 2r, কিন্তু কোণ ঠিক আগের মতোই আছে। তাহলে এখন দেখো এই পরিবর্তিত অবস্থায় আমাদের কাজ কি হবে, দেখো তাহলে লব্ধি স্কোয়ার ইকুয়াল একটা বল স্কোয়ার যোগ আরেকটা বল স্কোয়ার যোগ 2p3 cos আলফা। সেই সূত্র অনুযায়ী দেখো ক্যালকুলেশন করব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা তৃতীয় শর্ত অনুযায়ী কাজ করব। তোমরা জানো যে তৃতীয় শর্তটা কি ছিল, যে কিউ এর মানকে যদি আমরা বিপরীতমুখী করি তাহলে আর দ্বিগুণ হয়। অর্থাৎ কিউকে আমরা বিপরীতমুখী করব, তাহলে কিউকে বিপরীত মানে কিউটা হচ্ছে কার দিকে ক্রিয়াশীল, কিউটা ওবের দিকে ক্রিয়াশীল, এইদিকে। তাহলে আমরা কিউটাকে এইদিকে নিয়ে যাব। তাহলে কিউটা ওবি বরাবর ক্রিয়াশীল, আমরা কিউটাকে এদিকে ক্রিয়া করাবো। যখন করাবো তখন কি হয়ে যাবে, তখনও আর দ্বিগুণ হয়ে যাবে। তো চলো আমরা দেখি। দেখো আগে মূল ছবি, যেটা একদম সবার শুরুতে আমরা এঁকেছিলাম, ওয়ে বরাবর পি বল, ওবি বরাবর কিউ বল, ওসি বরাবর লব্ধি আর, এটা হচ্ছে মূল ছবি যেটা আমরা শুরুতে এঁকেছিলাম। এখন হবে কি, এখন হবে কিউ বিপরীতমুখী ক্রিয়া করবে। দেখো কিউ যদি এদিকে ক্রিয়া করে, এবার দেখো তাহলে এদিকে কিন্তু এখন কোনো বল নাই, এদিকে কোনো বল নাই, তাহলে লব্ধি আর এখানে হবে না। এখন লব্ধি ক্রিয়াশীল হবে এই জায়গায়। দেখো খেয়াল করে তোমরা ভালো করে, লব্ধি ক্রিয়াশীল হবে এইটুকু জায়গার ভিতরে কোনো এক জায়গায়, কারণ এখানে পি বল ক্রিয়াশীল, এখানে কিউ বল ক্রিয়াশীল। ভালো করে খেয়াল করো, এদিকে কিন্তু আর কিউ নাই, কারণ কিউকে আমরা বিপরীতমুখী করে দিয়েছি। কিউকে যেহেতু আমরা বিপরীতমুখী করে দিয়েছি আর ফি হচ্ছে ওয়ে বরাবর, তাহলে এখন লব্ধি কিন্তু এই দুটো এই যে জায়গাটা, এই জায়গাটার যে কোনো এক জায়গায় ক্রিয়া করবে। তো এখন এখানে একটা বিষয় তোমাদেরকে আহ লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে এই যে ওএ আর ওবি এদের মধ্যবর্তী কোণ। তাহলে এখন বলো এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা দেখো খেয়াল করো, এইটা হচ্ছে আলফা। তাহলে এটা তো আর আলফা হবে না, এটা আলফা হবে না, কারণ আলফা হচ্ছে এটা ওএ আর ওবির মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এখন এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যবর্তী কোণ কত হবে, এই জায়গাটার মধ্যবর্তী কোণ হবে পাই মাইনাস আলফা। তোমাদেরকে মনে রাখতে হবে। আর লব্ধি কিন্তু এখানে ক্রিয়াশীল হবে এবং লব্ধি হবে দ্বিগুণ। খেয়াল করো কিউকে যদি আমরা বিপরীতমুখী করে দিই তাহলে লব্ধি কিন্তু দ্বিগুণ হবে, যেটা আমাদের প্রশ্নে বলা আছে। দেখো তাহলে এই কোণটা কত, এই কোণটা হবে 5 মাইনাস আলফা। আর তোমরা মনে রাখবে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, মনে রাখবে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটুকু হচ্ছে কত, আলফা। তাহলে এটুকু হবে 5 মাইনাস আলফা। তাহলে এখন দেখো আমরা এটা নিয়ে কাজ করব। এদিক বরাবর ফি বল, এদিক বরাবর কিউ বল, এদিক বরাবর লব্ধি আর, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 5 মাইনাস আলফা। এখন আমরা এই 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 যে ম্যাটেরিয়ালস আছে আমাদের কাছে, পরিবর্তিত যে ম্যাটেরিয়ালস গুলা, এখন কিন্তু আমরা পি কিউ আর আলফা এগুলো নিয়ে কাজ করব না। এখন আমরা পরিবর্তিত ছবিটা নিয়ে কাজ করব। তাহলে পরিবর্তিত ছবি নিয়ে আমাদের সামনে কি আসতেছে, দেখো আর জায়গায় হচ্ছে 2r, লব্ধি হচ্ছে 2r, পি এর জায়গায় পি, এরপরে দেখো কিউ এর জায়গায় কিউ, এরপর হচ্ছে 2p3 cos, মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ এখন আলফা না হয়ে মধ্যবর্তী কোণ কত হচ্ছে 5 মাইনাস আলফা। তোমরা কিন্তু এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। তো cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস cos থিটা। তোমরা যেটা নিশ্চয়ই জানো, তোমরা সবাই ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে 7 এতে এগুলা করেছো। cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস cos থিটা। তোমরা সবাই কিন্তু এটা জানো, আমি আশা করি কেউ কিন্তু এগুলা ভুলে যাও নাই। cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস cos থিটা। এটার আমরা পেলাম 3 নাম্বার সমীকরণ। এখন আমরা 3টা সমীকরণ পেয়েছি। এই 3টা সমীকরণকে ক্যালকুলেশন করে আমরা এখন এই প্রমাণটা দেখাবো। 3টে বল অনুপাত আমরা এখন এটা দেখাবো।
তো 3টা সমীকরণের ভিতরে দুটো হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তাইলে এখন আমরা 1 আর 3 যোগ করে দেব। 1 আর 3 দেখো যোগ করে আমরা এটা পাই। তো এটাকে একটু সাজিয়ে নেব। তো তোমরা তো জানো যে 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল? 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল? তোমরা এটা সবাই জানো 1 নম্বর সমীকরণটা। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো এই দুটা এই দেখাও তোমরা যে 1 আর 3 কে যোগ করে আমরা এটা পেয়েছি। তো এটাকে একটু সাজিয়ে লিখলাম। এটার নাম দিলাম 4। তো এখন এরপরে দেখো আমরা এখন কাজ করব 2 আর 3 নিয়ে। 2 আর 3 দেখো। তাহলে দেখো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ হচ্ছে এটা। 3 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করে তার সাথে 2 নাম্বার সমীকরণ যোগ করব। খেয়াল করো। তোমরা এই যে জায়গাটার দিকে তোমরা দেখো। এটা ছিল আমাদের 2 নাম্বার সমীকরণ। তো 2 নাম্বার সমীকরণকে খেয়াল করো। 2 নাম্বার সমীকরণ এখানে কত আছে? 4 আছে। আমার 3 নাম্বার সমীকরণ এখানে কত আছে? 2 আছে। তাহলে তোমরা বিষয়টা খেয়াল করো যে এই যে এই যে সমীকরণটা তোমরা জানো এই পদ্ধতির নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই পদ্ধতির নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি। সেটা হচ্ছে যে এখানে আছে 2pq, এখানে আছে কত? 2pq মাইনাস 2pq, এখানে আছে কত? প্লাস 4pq। তাইলে আমরা এই যে পুরো 3 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করি, খেয়াল করে তোমরা এখন আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 4 দুগুণা 8। 8 এর সাথে যদি আমরা এই 4 যোগ করি তাহলে হবে কত? তাহলে হবে 12। ওকে, এটা শেষ। এরপরে দেখো আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে হবে 2p স্কয়ার। তারপরে যদি এটার সাথে যোগ করি তাহলে হবে দেখো 3p স্কয়ার। দেখো এটা কাজ শেষ। ওকে, তারপরে আসো আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে হবে কত? 2q স্কয়ার। যদি আমরা এর সাথে যোগ করি তাহলে হবে 6q স্কয়ার। দেখো এর কাজ শেষ। এরপরে আসো যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে হবে কত? মাইনাস 4pq cos আলফা। তাকে যদি আমরা এর সাথে যোগ করি তাহলে কিন্তু কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হলে দেখো আমরা এটুকুই পাই। এটুকুই আমরা অলরেডি পেয়ে গেছি। এটা একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখে এটার নাম দেবো আমরা। দেখো আমরা পুরোটাকে 3 দ্বারা ভাগ করে দিয়েছি। দেখো পুরো সমীকরণকে আমরা 3 দ্বারা ভাগ করে দিয়েছি। 3 দ্বারা ভাগ করে দেওয়ার পরে এটার নাম দিলাম আমরা 5 নম্বর সমীকরণ। এখন এই 4 এবং 5 এই দুটো সমীকরণ থেকে আমরা বজ্র গুণনের সাহায্যে আমরা আমাদের প্রমাণটা পেয়ে যাব। এই 4 নম্বর সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ এই দুটো সমীকরণ থেকে বজ্র গুণনের সাহায্যে আমরা আমাদের প্রমাণ এই যে প্রমাণটা পেয়ে যাব। তো এখন এখানে চলককে তাহলে চলক হবে পি স্কয়ার। দেখো এখানে পি স্কয়ার আছে, এরপরে কিউ স্কয়ার, এখানে কিউ স্কয়ার আছে, এরপর আর স্কয়ার, এখানে আর স্কয়ার আছে। অর্থাৎ তাহলে আমাদের জন্য চলক হচ্ছে পি স্কয়ার, কিউ স্কয়ার, আর স্কয়ার। তো চলো আমরা বজ্র গুণনের সাহায্যে সমীকরণের সমাধান করা শুরু করি। দেখো 4 ও 5 হতে বজ্র গুণন প্রক্রিয়ায় পাই। এটা ছিল আমাদের 4, এটা হচ্ছে আমাদের 5। দেখো বজ্র গুণন প্রক্রিয়া কিন্তু তোমরা জানো, এর আগে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছি। তোমরা জানো সর্বশেষ আমরা যখন বহুপদী সমীকরণ করেছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়, সেখানে কিন্তু প্রায় 3 থেকে 4 অঙ্কে আমরা কিন্তু বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করেছি। এরপরে বজ্রগুণন পদ্ধতি কিন্তু তোমরা আরো পেয়েছিলে নবম দশম শ্রেণীতে। দেখো আমাদের চলকগুলো আমরা আগে লিখে বলবো পি স্কয়ার, কিউ স্কয়ার, আর স্কয়ার। তো তোমরা জানো যে যখন পি স্কয়ার নিয়ে কাজ করবো তখন পি স্কয়ার বাদ, তাহলে পি স্কয়ার বাদ দিলে এইটুকু থাকে। খেয়াল করো পি স্কয়ার নিয়ে যখন কাজ করবো আমরা দেখো আমরা প্রথম এই কাজটা করবো। তো আমরা যখন এই কাজটা করবো তখন পি স্কয়ার এখান থেকে বাদ যাবে। মনে রাখবো যখন পি স্কয়ার নিয়ে কাজ করবো তখন পি স্কয়ার পুরো সমীকরণ থেকে বাদ দেবো, বাদ দিলে দেখো এইটুকু থাকে। এরপরে দেখো এই দিক এটা দিয়ে এটাকে গুণ, এরপরে মাইনাস এটা দিয়ে এটাকে গুণ। এই দেখো প্রথম গুণটাই দিক থেকে হবে, মনে রাখো প্রথম গুণটাই দিক থেকে, অর্থাৎ সহগ দিয়ে। এবং দেখো কিউ কিউ আর এগুলো কিন্তু বাদ যাবে, এখন এগুলো হিসেবে আর আসবে না। তাহলে দেখো এই কিউ স্কয়ারের সহগ হচ্ছে 2 আর স্কয়ারের সহগ হচ্ছে -4। তাহলে -4 আর 2 যদি গুণ করি তাহলে হবে কত? -8। এরপরে সূত্রের মাইনাস। এরপর আসো আমরা যদি এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে কত হবে? -5। সরি এখানে আর স্কয়ারের সহগ কত? -5 -5 দিয়ে যদি আমরা 2 রে গুণ করি তাহলে কত হবে? -10 -10। ওকে, হয়ে গেল। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু সর্বশেষ বহুপদীতে এটা প্রয়োগ করেছিলাম। বহুপদীতে আমরা এই পদ্ধতি কিন্তু প্রয়োগ করেছি। ওকে, তো চলো এবার আমরা কিউ স্কয়ার নিয়ে কাজ করবো। যখন আমরা কিউ স্কয়ার নিয়ে কাজ করবো তখন কিউ স্কয়ার বাদ দিলে আমাদের এইটুকু থাকে। খেয়াল করো তোমরা কিউ স্কয়ার বাদ দিলে কি থাকে? 2p স্কয়ার -5 আর স্কয়ার পি স্কয়ার -4 আর স্কয়ার। এবার গুণটা কিন্তু এই দিক থেকে হবে। খেয়াল করো প্রথমে এটা দিয়ে এটাকে গুণ। খেয়াল করো প্রথমে এটা দিয়ে তাহলে -5 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে -5 হবে। এরপরে সূত্রের মাইনাস,
মাইনাস পরে যদি আমরা 2 কে গুণ করি তাহলে মাইনাস 8 হবে। ওকে, এরপরে আমরা যখন আর স্কয়ার নিয়ে কাজ করবো তখন আর স্কয়ার বাদ এই এবার গুণটা দিক থেকে হবে, তাহলে দেখো পি স্কয়ার সব হচ্ছে 2, পি স্কয়ার সব হচ্ছে 2, 2 গুণা 4, এরপরে সূত্রের মাইনাস, এরপরে দেখো পি স্কয়ার সব হচ্ছে 2, পি স্কয়ার সব হচ্ছে 1, 2 একে 2। ওকে, এবার ক্যালকুলেশন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাব। পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার বসে যাবে, তাহলে এখানে থাকো -8 প্লাস 10, এরপরে -5 প্লাস 8, 4 - 2, এরপরে দেখো পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার, এরপরে দেখো 2, এখানে থেকে 3, এখানে থেকে 2, এরপরে দেখো যেহেতু উপরে স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার উঠানোর জন্য রুট দিতে হবে, তাহলে উপরে নিচে দুই জায়গায় আমরা রুট দেব। দেখো এটা ওকে, এবার সব জায়গা থেকে আমরা যদি স্কয়ার বাদ দিয়ে দিই, দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেলাম। চলে আসলো আমাদের প্রমাণ, দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ কিন্তু পেয়ে গেছি। আমাদেরকে এটি প্রমাণ করতে বলছে, দেখো আমরা আমাদের সেই প্রমাণটা পেয়ে গেছি। তো প্রবলেমটা অনেক বড়, এটা যদি পরীক্ষা আসে 4 মার্কের জন্য আসবে, তোমরা কিন্তু ভালো করে এটা প্র্যাকটিস করবে। তোমরা মনে রাখবা এখানে কিন্তু 3টা ছবি এবং আমরা এখানে বজ্রগণন পদ্ধতি প্রয়োগ করেছি। বজ্রগণন পদ্ধতি কিন্তু এর আগে আমরা করেছিলাম, এটা তোমাদের জন্য আজকে নতুন নয় কিন্তু, এবং এটা তোমরা নবম দশম শ্রেণীতেও কিন্তু পেয়েছিলে। তো চলো এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব, এটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত। এবং আমি খুব সম্ভবত তোমাদেরকে গত পার্টেও এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম, বলেছিলাম মানে তোমাদের স্মৃতিবিদ্যার সবচেয়ে ব্যতিক্রমী অঙ্কগুলোর মধ্যে একটি। তো এই অঙ্কটাও অনেকটা ব্যতিক্রমী। দেখো এখানে কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি হচ্ছে আর। তাহলে এখানে নরমাল একটা কথা বলে দিয়েছে, পি কিউ বলের লব্ধি আর, শেষ। এরপরে বলছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে কিউ। তো লম্বাংশ নিয়ে কাজ কিন্তু আমরা অলরেডি দুটো ক্লাসে পেয়েছি, আজকে তৃতীয়বারের মতো পাবো লম্বাংশ। আমরা কিন্তু লম্বাংশ দুটো ক্লাস করেছি, তোমরা ভালো করে সেই দুটো ভিডিও দেখে নেবে। লম্বাংশের উপপাদ্য, বলের বিভাজন সূত্র আমরা কিন্তু করেছিলাম। তো এখানে কি বলছে, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে কিউ। তো এখানে আসলে লম্বাংশের ক্ষেত্রে কার দিক বরাবর আমরা হিসাব করব, বিভাজন করব, এটা হচ্ছে মূল বিষয়। এখানে আমরা পি এর দিক বরাবর কার লম্বাংশ, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, সেটা কত, কিউ। অর্থাৎ এখানে পি এর দিক বরাবর আর এর যে লম্বাংশটা আমরা পাবো তাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব। মনে রাখবে তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকেই ক্লিয়ার করতে পারে না যে এখানে আসলে কিউটা কি, কিউ এর কাজ কি। এখানে প্রথম হচ্ছে পি এর দিক বরাবর আমরা আর এর লম্বাংশটা বের করব। বের করলে যে মানটা পাবো সেটা হবে কিউ এর সমান। তো চলো তখন আমরা দেখো আমরা আবার প্রমাণ করবো এটা। দেখো অন্তর্গত কোণের পরিমাপ এবং লব্ধি। তো ছবি আঁকি, দেখো নরমাল ছবি, ও বরাবর পি বলো, বি বরাবর কিউ বলো, সি বরাবর আর বলো। নরমালি যেটা হচ্ছে, দেখো এদিকে লব্ধি। তো আমরা দেখো এবার বলগুলোকে বিভাজন করব। আমরা বলগুলোকে কার বরাবর বিভাজন করব, আমরা ধরে নিলাম যে লব্ধি আর ওই সাথে থিটা কোণ উৎপন্ন করে, যেটা আমরা ইচ্ছে মতো ধরতে পারি। লব্ধি আর ওই সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, আলফা। লব্ধি হচ্ছে আর, খেয়াল করো ভালো করে। আর লব্ধি আর ওই সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন। তাহলে কি কি জিনিস আছে, পি আছে ওই বরাবর, কিউ আছে ওবি বরাবর, আর আছে ওসি বরাবর, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা, আর এই যে কোণটা এটা হচ্ছে থিটা। লব্ধি ওই সাথে কত কোণে আছে, থিটা কোণে আছে। এবার আমরা ওয়ে বরাবর বলগুলোকে বিভাজন করব, কার বরাবর, ওয়ে বরাবর, অর্থাৎ পি বরাবর। তাহলে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে কিউ, এটা দিয়ে দিয়েছে। দেখো পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে কিউ। তাহলে এখন আগে তোমাকে বলতে হবে এই ছবিতে এই ছবিতে এই ছবিতে কত, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কত, এই ছবিতে যেটি মানটা পাবো তার মান হবে কিউ। আমরা যেই মানটা পাবো তার মান হবে কিউ। মনে রাখবা আমরা যেই মানটা পাবো তার মান হবে কিউ। এই ছবি থেকে পি এর দিক বরাবর, পি পি মানে কি, ওই বরাবর আর এর লম্বাংশ, কে বলতে পারবা পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কত, কে বলতে পারবা। পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে আর কস থিটা। অর্থাৎ আর পি এর সাথে কত কোণে আছে, থিটা কোণে আছে, তাহলে আর কস থিটা, আর কস থিটা। আমরা গত দুটো পার্টে এগুলো কিন্তু সলভ করেছিলাম। দেখো তাহলে কিউ ইকুয়াল টু আর কস থিটা। দেখো পি এর দিক বরাবর আর লম্বাংশ, পি এর দিক বরাবর কার লম্বাংশ, আর লম্বাংশ। তাহলে অর্থাৎ
এই যে দেখো এইটা, এই যে আর বল কোন বরাবর, ওসি বরাবর, তাহলে আর ওই সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, আর ওই সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এই যে দেখো এটা, তাহলে উৎপন্ন করে হচ্ছে থিটা, আর বলটা গুণাকারে থাকবে, তাহলে আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ। ওরা দিছে কিউ, আমরা পাইছি আর কস থিটা, তাহলে আর কস থিটার মান হচ্ছে কিউ। তো চলো বাকি অংশ দেখি। তাহলে ধরে নিলাম আলফা কোণে ক্রিয়া হচ্ছে পি কিউ বলে লব্ধি আর, আমরা প্রবলেম সলভ করা শুরু করি, এবং লব্ধি আর পি বলের সহিত থিটা কোণে ক্রিয়ারত, তাহলে লব্ধি আর কিউ বলের সহিত আলফা মাইনাস থিটা কোণে ক্রিয়ারত, যেটা আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম। দেখো যেটা আমরা ছবিতে দেখেছিলাম একটু আগে। তাহলে এখন পি এর দিক বরাবর বলগুলোকে বিভাজন করে পাই, পি এর দিক বরাবর আমরা বলগুলোকে বিভাজন করবো, অর্থাৎ প্রত্যেকটা বল পি এর সাথে কত গুণ উৎপন্ন করেছে। তো এখন প্রথমে আসো যে লব্ধি পি এর সাথে কত গুণ উৎপন্ন করছে, লব্ধি পি এর সাথে হলো cos থিটা, তাহলে আর cos থিটা। এরপর আসো পি পি এর সাথে কত ডিগ্রি, পি পি এর সাথে হচ্ছে 0 ডিগ্রি, পি পি এর সাথে হলে পি cos 0 ডিগ্রি। এরপর আসো কিউ পি এর সাথে কত ডিগ্রি, কিউ পি এর সাথে হচ্ছে আলফা, দেখো কিউ পি এর সাথে হচ্ছে আলফা কোণ, তাহলে আলফা কিউ cos আলফা। ওকে, এই আর ওই যে পি এর দিক ঘুরার আর লম্বাংশ কিউ, এটা তো একটু আগে আমরা দেখছি, এই যে এটা তো আমরা একটু আগে দেখেছি। তাহলে দেখো এই যে আর cos থিটা, আর cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কত, কিউ, আর cos থিটার পরিবর্তে কিউ। ওকে, এবার ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। আসলে এক থেকে পাই, দেখো দেখো আমরা অন্তর্গত কোণ কিন্তু পেয়ে গেছি, দেখো আমরা পেয়ে গেছি একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে মানটা আমরা পেয়ে গেছি। তো অন্তর্গত কোণ কিন্তু যারা cos দিয়েও দেখাইছে, অন্তর্গত কোণ sin দিয়েও দেখাইছে। এখন আমরা ঠিক দেখো এখান থেকে যেরকম সহজে আলফার মান বের করে ফেলছি, এখন ঠিক আমরা একইভাবে এক নম্বর সমীকরণকে কি বানাবো, cos কে sin বানাবো, sin বানাইয়া আলফার মান বের করব। চলো শুরু করি আমরা। দেখো আমরা কি করলাম, কিউ গুলা এক পাশে নিয়ে আসছি, সেখান থেকে কিউ কমন নিলাম। তোমরা জানো যে 1 মাইনাস cos থিটার সূত্র কি, 1 মাইনাস cos থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। এটা তোমরা ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে 7a তে 7a b c এই চ্যাপ্টারগুলোতে পেয়েছিলে। দেখো 1 মাইনাস cos থিটার সূত্র হচ্ছে এটা, 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2। ওকে, তাহলে sin স্কয়ার আলফা বাই 2 সমান হচ্ছে p বাই 2 কিউ, তাহলে sin স্কয়ার আলফা বাই 2 সমান হচ্ছে রুট ওভার p বাই 2 কিউ। এই আলফা বাই 2 সমান sin ইনভার্স আছে, তাহলে আলফা ইকুয়াল টু, দেখো এই যে পেয়ে গেছি আমরা। তাহলে আলফার মান আমরা আগে পাইছিলাম এইটা, আলফার মান এখন পেয়েছি আমরা এইটা, তাহলে দুটো মান সমান হবে যেহেতু, অর্থাৎ কোনকে আমরা সাইন দিয়ে প্রকাশ করছি, কোনকে আমরা কস দিয়ে প্রকাশ করছি। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ কিন্তু চলে আসছে। দেখো আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত কোন, অন্তর্গত কোনকে, দেখো এটা সেটা কস দিয়ে হয়েছে, সেটা সাইন দিয়ে হয়েছে। তো এবার আমরা কি প্রমাণ করব, এবার আমরা লব্ধি প্রমাণ করব, লব্ধির মান বের করব, আর ইকুয়াল টু। তো চলো লব্ধি সূত্র তো আমরা সবাই জানি, লব্ধি সূত্র কি, আর স্কয়ার ইকুয়াল বি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2p কিউব cos আলফা, cos আলফার মান তো এই যে একটু আগে বের করে রাখছিলাম আমরা, cos আলফার মান, দেখো cos আলফার মানটা বসাই দিলাম এখানে। ওকে, এখন দেখো কিউ কিউ কাটা, কিউ কিউ কাটার পরে কি থাকে দেখো, এটা থাকে এবার 2p দ্বারা গুণ, গুণ করার পরে দেখো এটা, এরপরে আর ইকুয়াল, এটা হয়ে গেল, দেখো চলে আসছে। তো আমরা দুটো প্রমাণই বের করে ফেলছি। এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একদম এই পার্টের শুরুতেই বলেছিলাম আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম দেখবো, এই সেই গুরুত্বপূর্ণ প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এটা তোমরা পরীক্ষার হলে আসলে আনসার করতে পারবে না। এবং এই ধরনের প্রবলেমগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বসবা তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুয়েট রুয়েট কুয়েট অর্থাৎ এই ইউনিভার্সিটি অ্যাডমিশনে এবং মেরিন অ্যাডমিশনে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো বেশি আসে, তোমরা মনে রাখবা। তো চলো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করবো। এই প্রবলেমটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় এসেছে এর আগে। দেখো কোন বিন্দুতে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমরা বলের চেঞ্জ করব কিন্তু লব্ধির দিকের কোনো চেঞ্জ হয় না, এই এই ধরনের কথাই বলছে এখানে। দেখো তোমরা কি বলছে ভালো করে আগে প্রশ্নটা বুঝতে হবে। আগে বলছে যে পি কিউ মানের দুটি বল ক্রিয়াশীল, ওকে ঠিক আছে, দুটো বল ক্রিয়াশীল, কিন্তু এরপরে কি বলছে, এরপরে বলছে দেখো প্রথমটিকে যদি দ্বিগুণ করে, প্রথমটিকে দ্বিগুণ করা হবে, প্রথমটিকে কি করা হবে, দ্বিগুণ করা হবে, এরপরে কি করা হবে, দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হবে। অর্থাৎ দ্বিতীয়টির মান যদি 5 হয়, তাহলে আগে যদি 5 হয় এখন হবে 13, দ্বিতীয়টির মান আগে যদি কিউ হয় এখন হবে কিউ প্লাস 8। খেয়াল করো, প্রথমটির মান আগে যদি পি হয় এখন হবে 2p। আমরা ছবি দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। চলো আমরা ছবি আঁকা দেখি। দেখো
তাহলে প্রথমে পি এবং টু পি আলফা কোণে ক্রিয়ারত, তাহলে দেখে তাদের লব্ধি পি এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ছবিটি দেখি, এটা হলো প্রথম কথা অনুযায়ী। তোমরা কথাগুলোকে ছবির সাথে মিলাবে, তাহলে বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। দেখো ওই বরাবর পি বল, ও বি বরাবর টু পি বল, তাদের অন্তর্গত কোণ হচ্ছে কত? অন্তর্গত কোণ হচ্ছে আলফা, এবং লব্ধি আর সেটা ওসি বরাবর এবং সেটা ও এর দিকের সাথে আছে। ওকে, এবার প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান দেখো, প্রথমটিকে কি করা হবে? দ্বিগুণ করা হবে, এটাকে দ্বিগুণ করে দেবো। এটা এখানে পি এর জায়গা হবে টু পি, এখানে পি এর জায়গা কত হবে? এখানে পি এর জায়গা হবে টু পি, এবং এটা হবে টু পি প্লাস এইট। 8 একক বৃদ্ধি হবে। এটা খেয়াল করে, এখানে হবে টু পি আর এখানে হবে টু পি প্লাস এইট। যদি এটা করি তাহলেও লব্ধি যেভাবে আছে এভাবে থাকে, যদি পরিবর্তনটা করি তাহলেও লব্ধি যেভাবে আছে এভাবেই থাকে। দেখো, অর্থাৎ লব্ধি টু পি বলে দিকের সাথে, লব্ধি টু পি বলের দিকের সাথে কি উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। ওকে, আমরা ছবি দেখি। দেখো দ্বিতীয় ছবিটা, এদিক বরাবর টু পি, এদিক বরাবর টু পি প্লাস এইট, লব্ধি আর বাকি কোণগুলো ঠিক থাকবে। এই তাহলে থিটা কিন্তু সেন্টার, অর্থাৎ লব্ধি আগে যেদিকে ছিল এখানে লব্ধি, এই ছবিতে লব্ধি যেদিকে থাকবে, খেয়াল করো এই ছবিতে লব্ধি যেভাবে কাজ করবে ঠিক এই ছবিতেও লব্ধি সেই দিকেই থাকবে। এই কথাই কিন্তু তারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছে। দেখো, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। লব্ধির দিক কি থাকে? অপরিবর্তিত থাকে। তো চলো আমরা এখানে একটা বিশেষ বিশেষ সূত্র দেখব শর্তানুসারে। দেখো, সূত্রটা হচ্ছে কোন বিন্দুতে পরস্পর আলফা কোণে পি কিউ বল দিয়ে ক্রিয়াশীল। খেয়াল করো, আলফা কোণে কি ক্রিয়াশীল? পি কিউ বল ক্রিয়াশীল। এখন পি কিউ এর পরিবর্তে যদি ভি আর ডাব্লিউ ক্রিয়া করে, তাহলে দেখো এই সূত্রটা তৈরি হয়, পি বাই কিউ ইকুয়াল টু ভি বাই ডাব্লিউ। এই সূত্র, অর্থাৎ বল দ্বয়ের অনুপাত সমান হয়। দেখো, অর্থাৎ বল যদি পরিবর্তিত হয় আর যদি লব্ধির দিক যদি পরিবর্তিত না হয়, তাহলেই আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এই সূত্রটা দেখো, এই যে আলফা কোন বিন্দুতে বলগুলো, দেখো এই দুটো বল কি কোণে ক্রিয়াশীল? এই দুটো বল আলফা কোণে ক্রিয়াশীল। ঠিক একইভাবে এই দুটো বলের পরিবর্তে যদি এই দুটো বল ক্রিয়া করে, বলের ক্রিয়ার ফলে যদি লব্ধির দিকের কোনো পরিবর্তন না হয়, যদি লব্ধির দিকের কোনো পরিবর্তন না হয়, তাহলে কি হবে? পি বাই কিউ ইকুয়াল টু ভি বাই ডাব্লিউ। তাহলে এখন আমাদের এখানে কি হবে? আমাদের এখানে হবে পি বাই টু পি ইকুয়াল টু, আমাদের এখানে হবে পি বাই, দেখো এই ছবিতে কি ছিল? পি আর টু পি, তাহলে এখানে হবে পি বাই টু পি। আর এই ছবিতে কি ছিল? টু পি প্লাস এইট, তাহলে এখানে হবে টু পি, এখানে হবে টু পি প্লাস এইট। দেখো এটাই এটাই বলছে আমাদেরকে। তো এই ক্যালকুলেশন করলে যা হবে অ্যান্সার শেষ। দেখো একদম সহজ একটা প্রবলেম, শুধু এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আগামী পার্টে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা এই পার্টটা ভালো করে দেখতে থাকো। এবং তোমরা দেখেছো আজকে আমরা যে তিনটে প্রবলেম নিয়ে আলোচনা করেছি, তিনটা প্রবলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে দ্বিতীয় প্রবলেমটা একটু ক্রিটিক্যাল, সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর তৃতীয় প্রবলেমে আমরা যে সূত্রটা দেখেছি, এই সূত্র থেকে কিন্তু বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসে। মনে রাখবে যে সূত্রটা আমরা দিছি, যে যে দুটো বল আলফা কোণে ক্রিয়াশীল, এবং এই দুটো বলকে চেঞ্জ করে যদি আমরা অন্য দুটো বল দিই, এবং সেই ক্ষেত্রে যদি লব্ধির দিকের কোনো পরিবর্তন না হয়, তাহলে বলদের অনুপাত সমান। এটাই তারা বলছে। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে। ধন্যবাদ সবাই।